কানপুরে ম্যাচের আগের দিন টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা অলরাউন্ডার সাকিব আল হাসানের। মিরপুরে খেলতে চান শেষ টেস্ট, নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। দুষ্টু চক্রে আটকা দেশের জ্বালানি খাত, উত্তরণে 14 দাবি বিশ্লেষকদের। কয়লার বদলে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের পরামর্শ, বাদ দিতে হবে মধ্যমেয়াদী চুক্তি। এবং ভারতে পৌঁছালো বাংলাদেশের ইলিশ, প্রথম চালানে ঢুকলো 7 মেট্রিক টন। কাল থেকে পাওয়া যাবে কলকাতা, শিলিগুড়ি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্য প্রসঙ্গ। বাংলাদেশকে $350 কোটি ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির সহায়তায় সহজ শর্তে এই ঋণ দেবে সংস্থাটি। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঞ্জা। এদিকে বাংলাদেশে সোলার প্ল্যান্ট নির্মাণ সহ বিদ্যুৎ জ্বালানি খাত এবং অবকাঠামোর উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে চীন। ডক্টর ইউনূসের সঙ্গে আলাদা বৈঠকে তথ্য জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাইড লাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আধ ঘণ্টা বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেয়ায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও আস্থাশীল ও সুদৃঢ় করতে চায়। চায়না অনেকগুলো বিষয়ে বাংলাদেশের সাথে ট্রেড বাড়াতে চায়, বাংলাদেশে ইনভেস্টমেন্ট বাড়াতে চায় এবং বাংলাদেশের সাথে তার যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক যে পার্টনারশিপ আছে এটাকে আরও সুদৃঢ় করতে চায়। পৃথিবীতে চায়না হচ্ছে সোলার প্যানেলে নাম্বার 1 ম্যানুফ্যাকচারার। চায়নার সোলার প্যানেল ফ্যাক্টরিগুলো যদি বাংলাদেশে কোম্পানিগুলো যদি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে তো এটা অনেক বড় বিষয়। আজকে ওয়াংই বললেন যে তারা এটাকে খুবই হাই ইম্পর্টেন্স দিচ্ছেন। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঞ্জা। এ সময় বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কর্মসূচির সহায়তায় $3.5 বিলিয়ন বা প্রায় ৪২,০০০ কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার ঘোষণা দেন। এর মধ্যে নতুনভাবে দেয়া হচ্ছে প্রায় ২৪,০০০ কোটি টাকা, আর আগের ঋণ সহায়তা থেকে ১৮,০০০ কোটি টাকা সমন্বয় করা হবে বাংলাদেশ পুনর্গঠন সংস্কার খাতে। অজয় বাঙ্গা জানিয়েছেন যে বাংলাদেশকে ওয়ার্ল্ড ব্যাংক $3.5 বিলিয়ন এই অর্থ বছরে দিতে পারবে। এটা অনেক টাকা, এই জন্য যে বাংলাদেশের যে লিকুইডিটি সাপোর্ট লাগবে বা বাংলাদেশের যে এই পুরো জিনিসটা $3.5 বিলিয়ন তারা ইনভেস্ট করবেন হচ্ছে বাংলাদেশের রিফর্মকে সাপোর্ট করে। প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইডের প্রশাসক মিস সামান্তা পাওয়ার। তিনিও বাংলাদেশকে আরও সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। প্রধান উপদেষ্টার মুখপাত্র জানিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এসব বৈঠক হয়েছে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। বিভিন্ন দেশের বিনিয়োগ এবং আর্থিক প্রতিষ্ঠানের এই ঋণ সহায়তার প্রতিশ্রুতি বাংলাদেশের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, মিডিয়া সেন্টার, নিউ ইয়র্ক। কানপুর টেস্টের আগের দিন প্রেস কনফারেন্সে এসে বোমা ফাটালেন সাকিব আল হাসান। জানিয়ে দিয়েছেন টেস্ট এবং টি-20 থেকে অবসর নিচ্ছেন দেশরা এই অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে মিরপুরে খেলতে চান ক্যারিয়ারের শেষ টেস্ট, তবে টি-20 আর খেলবেন না বলে নিশ্চিত করেছেন সাকিব। কানপুর থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মাহবুব রিমন। কানপুর টেস্টের আগের দিন সবাই যখন অপেক্ষা করছিল প্রেস কনফারেন্সে আসবেন টাইগার অধিনায়ক, তখনই সাকিব আল হাসানের আচমকা উপস্থিতিটাই বুঝিয়ে দিয়েছিল আসছে বড় কোনো খবর। হলো তাই। কানপুরের বেরসিক বৃষ্টিকে থামিয়ে দিল সাকিবের বিনা মেঘে বজ্রপাতে ঘোষণা করা অবসরের কথাগুলো। ভালো, হ্যাঁ, অনেকদিন পর আসা। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। জানিয়ে দিলেন তিনি আর খেলতে চান না সাদা পোশাকের ক্রিকেট, তবে ভারতের মাটিতে নয়। ক্যারিয়ারের ইতি টানতে চান চিরচেনা সেরেই বাংলা রাঙিনায়। যে মাঠ তাকে দিয়েছে দুহাত ভরে, যে গ্যালারি আজীবন তার নামে গলা ফাটিয়েছে, ক্রিকেটার হিসেবে গড়ে উঠেছেন যে আতুর ঘরে, সেখান থেকে বিদায় বলতে চান এলিট ক্রিকেটকে। দিস ইজ দ্য রাইট টাইম।
মুভ অন করার জন্য এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। তবে এ তো নতুন বাংলাদেশ। পরিবর্তিত পরিস্থিতিতে ক্রিকেটার সাকিব যে এখন হত্যা মামলার আসামি, শেয়ার কারসাজির অভিযোগে জরিমানা গোনা একজন মানুষ। তিনি চাইলেই কি আর সব হবে আগের মতো? তাই তো নিজের নিরাপত্তার জন্য বিসিবির সাহায্য চাইলেন সাবেক অধিনায়ক। বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। সাদা পোশাকে খেলাটা ঘরের মাঠ থেকে ছাড়তে চাইলেও টি-20 নিয়ে আর আগাতে চান না সাকিব। অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20-তে দেখছি না। সাকিব আল হাসান যখন প্রেস কনফারেন্সে তার সিদ্ধান্ত জানিয়ে বের হলেন, ঠিক তখনই কানপুরের আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। হয়তো প্রকৃতিও কাঁদছে। শুধু সাকিব কিংবা টাইগার সমর্থকরাই নয়, তার এমন অবসরের সিদ্ধান্তে মুষড়ে পড়েছে গোটা বাংলায়। গেল 17 বছরের বেশি বাংলার ক্রিকেটের ভার নিজের কাঁধে বহন করেছেন সাকিব, হয়েছেন টাইগার ক্রিকেটের পোস্টার বয়। তবুও বাস্তবতা তো মেনে নিতেই হয়, বলতে হয় কিংবদন্তির কখনোই প্রস্থান নয়। মাহবুব রিমন, সময় সংবাদ, উত্তরপ্রদেশ, কানপুর, ভারত। জনপদের সময় আরও থাকছে। মুড়ি বিস্কুটের আড়ালে সৌদি আরবে পাচার হচ্ছিল রফতানি নিষিদ্ধ 42 টন সুগন্ধি চাল। চট্টগ্রাম কাস্টমসের অভিযানে জব্দ। সিএনএফ এজেন্টদের যোগ সাজসের অভিযোগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। চলতি মাসে আক্রান্ত হয়েছেন অন্তত 700, মারা গেছেন 8 জন। ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে নগরীর 60% এলাকা। তবে চিকিৎসকরা বলছেন প্রাথমিক পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসলেও আবার পরে অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। প্রতিরোধে স্থানীয় সরকার মন্ত্রণালয় সিটি কর্পোরেশনকে 10টি নির্দেশনা দিয়েছে। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। আলাদা ডেঙ্গু কর্নার। সিভিল সার্জন অফিসের তথ্য বলছে গত 8 মাসে চট্টগ্রামে যেখানে 650, সেখানে শুধু সেপ্টেম্বর মাসের 25 দিনে আক্রান্ত 670 জন। গেল 8 মাসে 4 জন মারা গেলেও চলতি মাসে প্রাণ যায় 8 জনের। কোথাও যায়নি, তবে আমার যখন জ্বর হয়েছিল আমি এমনি প্রাথমিকভাবে প্যারাসিটামল খাইছিলাম। মাথা ব্যথা করে জ্বর আসতো, জ্বর এসে চলে যায়, আবার আসে, আবার চলে যায়, আবার আসে। ঠান্ডায় জাম হয়ে গেছিল, তো পেটে ব্যথা ছিল, খুব ব্যথা ছিল, সর্বশরীর ব্যথা ছিল। ডেঙ্গুতে ধরা হচ্ছে, এখন পেটটা আবার ফুলে গেছে, খাইতে পারি না কিছু। ডাব, আবার আপনার বিভিন্ন স্যালাইন, তারপর এমনি ওর স্যালাইন দিতেছে। চট্টগ্রামের 41টি ওয়ার্ডের মধ্যে অতি ঝুঁকিতে 7টি আর কম ঝুঁকিতে 9টি। ডেঙ্গুর ঝুঁকিতে আছে 60%-এর বেশি এলাকা। চিকিৎসকরা বলছেন থেমে থেমে বৃষ্টি হওয়ায় বাড়ছে আক্রান্তের হার। অতিরিক্ত বমি, পেট ব্যথা, দীর্ঘদিন জ্বর ও রক্তক্ষরণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকদের পরামর্শ নেওয়ার আহ্বান তাদের। জুন থেকে যে অক্টোবর, নভেম্বর পর্যন্ত যে সমস্ত রোগীগুলো জ্বর নিয়ে আসবে, জ্বর হবে, প্রথমে আমাকে একটা ডেঙ্গু রোগী কিনা এটা বুঝতে হবে। চিকিৎসক তত্ত্বাবধানে থাকলে ভর্তি না হয়ে কিন্তু 90% ডেঙ্গু কিন্তু ভালো হয়। তো যেগুলো মারাত্মক লক্ষণ আছে, অতিরিক্ত বমি, পেট ব্যথা বা শরীরে কোনো জায়গাতে রক্তপাত হলে অবশ্যই আপনারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে। নগরীর নালা, নর্দমা ও বাসাবাড়ির সামনে চোখে পড়ছে মশার লার্ভা। আটকে আছে পলিথিন, বোতল ও ডাবের খোসা সহ নানা ময়লা আবর্জনা। সিটি কর্পোরেশন বলছে নিয়মিত পরিষ্কারের পাশাপাশি ছিটানো হচ্ছে ওষুধ। প্রতিরোধে আগামীতে নেওয়া হবে ক্রাশ প্রোগ্রাম। ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি সেই সব এলাকাগুলোতে চিহ্নিত করে ওই বাড়ির আশেপাশে এবং ওই এলাকায় আমরা কীটনাশক ছিটাই, এবং যেসব এলাকা থেকে রোগীর সংখ্যা বেশি আসে সেসব এলাকাগুলোতে আমরা অতিরিক্ত নজরদারি রাখি। চক্রের জালে আটকা পড়েছে দেশের জ্বালানি খাত, এমন মন্তব্য করে জ্বালানি বিশ্লেষকরা বলছেন এখান থেকে বের হতে দরকার মধ্যমেয়াদী চুক্তি বাতিল ও কয়লা ভিত্তিক প্রকল্প থেকে সরে আসা। রাজধানীতে জ্বালানি বিষয়ক নেটওয়ার্ক জেডনেট বিডি এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংকট উত্তরণে 14 দাবি তুলে ধরেছেন অংশগ্রহণকারীরা। 2 দশকে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 7ম। সারা বিশ্বে যেখানে তাপমাত্রা কমাতে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের তাগিদ দেওয়া হচ্ছে, সেখানে বিদ্যুৎ উৎপাদনে বেশি ক্ষতিকারক পদ্ধতি বেছে নেওয়া হয়েছে দেশে। আমদানিকৃত কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে খরচের পাশাপাশি বেড়েছে পরিবেশের ঝুঁকি।
এ অবস্থা থেকে উত্তরণে জাতীয় জ্বালানি রূপান্তর নীতিমালা প্রণয়ন সহ 14 দফা নাগরিক দাবি তুলে ধরেছে জেটনেট বিডি। জ্বালানির ব্যবহার বাড়াতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মধ্যমেয়াদী যেটি বলছিলাম, যে সমস্ত কন্ট্রাক্টগুলো শেষ হয়ে যাবে সেই কন্ট্রাক্টগুলোর নতুন করে আর চুক্তি না করা। মানুষের জন্য বিদ্যুৎ তৈরি করব, আর সেই বিদ্যুৎ দিয়ে যদি মানুষের অসুস্থতা বাড়ে, নদী খারাপ হয়, গাছপালা ধ্বংস হয়, তাহলে সেই বিদ্যুৎ তো আমার দরকার নেই। ডিজাস্টারকে অ্যাড্রেস না করে, লস অ্যান্ড ড্যামেজকে অ্যাড্রেস না করে, অ্যাডাপ্টেশনকে অ্যাড্রেস না করে শুধু এনার্জি ট্রানজিশন দিয়ে আমরা আগাইতে পারবো না। ক্লিনার এনার্জি এনশিওর করতে না পারলে আমাদের ক্লিন এয়ার আমরা এনশিওর করতে পারবো না। উন্নত বিশ্বে জ্বালানির গড় মাথাপিছু ব্যবহার 3000 মেগাওয়াট হলেও বাংলাদেশে 450 মেগাওয়াট। এই ব্যবহার ধীরে ধীরে বাড়বে, তাই এখন থেকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এজন্য বাজেটে বরাদ্দ বাড়ানো, যন্ত্র আমদানিতেও শুল্ক বাধা দূর করার পরামর্শ তাদের। বছরে $500 মিলিয়ন এর সাশ্রয় হতো আমরা যদি এই সোলারগুলোকে এই সময় ব্যবহার করতে পারতাম। 15 বছরে যে লুটপাটের মধ্যে অনেক পাওয়ার প্ল্যান্ট করেছি, আমাদের তাও আরও পাওয়ার প্ল্যান্ট দরকার। কেন দরকার? আমার দরকার হচ্ছে দি রাইট কাইন্ড অফ পাওয়ার প্ল্যান্ট। কিন্তু আমরা কি রকম পাওয়ার প্ল্যান্ট করেছি? বেস লোড পাওয়ার প্ল্যান্ট করেছি। আমার ইকোনমি যদি দ্রুততম সময়ের মধ্যে এগিয়ে যেতে থাকে এবং তার জন্য যেই জ্বালানি বিদ্যুৎ সরবরাহ করতে হয় সেইটা করার দায়িত্ব আমার। আমি যদি সেটা ফেল করি আমার ইকোনমি মুখ থুবড়ে পড়বে। 70টির বেশি নাগরিক সংগঠন, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, জ্বালানি বিশেষজ্ঞ, পরিবেশবিদ এবং গণমাধ্যম প্রতিনিধির সমন্বয়ে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ নামে নতুন প্রতিষ্ঠানটি দেশের জ্বালানি খাত নিয়ে কাজ করবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ থেকে ইলিশের প্রথম চালান প্রবেশ করেছে ভারতে। দুপুরে বেনাপোল পেট্রোপোল সীমান্ত দিয়ে 7 মেট্রিক টন ইলিশের চালান ঢুকেছে। কাল থেকে কলকাতা, শিলিগুড়ি সহ পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জেলাগুলোর বাজারে মিলবে বাংলাদেশের ইলিশ। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পূজা উপলক্ষে 9 সেপ্টেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইলিশ রপ্তানির আবেদন জানায় ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। এর পরিপ্রেক্ষিতে 21 সেপ্টেম্বর 3000 টন ইলিশ রপ্তানির প্রজ্ঞাপন জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। এর ঠিক 4 দিন পর বুধবার 49 জন রপ্তানিকারককে ইলিশ পাঠানোর নির্দেশ দেওয়া হয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে। বৃহস্পতিবার বাংলাদেশের জিআই পণ্য ইলিশের প্রথম চালান ঢোকে ভারতের পশ্চিমবঙ্গে। এদিন প্রায় 4টি ট্রাকে 12 মেট্রিক টন ইলিশ পৌঁছায় বলে জানান সংশ্লিষ্টরা। ঢাকার থেকে লোড হয়েছে, কেউ বরিশাল, কেউ পটুয়াখালী, কেউ খেউপাড়া। আমার গাড়িতে আছে 137 কার্টন মাল। আমরা তো প্রতি বছর এই অপেক্ষাটায় থাকি যে বাংলাদেশ থেকে পদ্মার মাছ আসবে। এগুলো বিভিন্ন মার্কেটে যাবে, কলকাতা যাবে, শিলিগুড়ি যাবে। ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন জানায় শুক্রবার সকালে হাওড়ার মাছ বাজার থেকে নিলামে তোলার মধ্য দিয়ে খুচরা বিক্রেতাদের কাছে ইলিশ বিক্রি শুরু হবে। শুক্রবার দুপুরের পর থেকেই কলকাতা সহ শহরতলির বাজারগুলোতে মিলবে এই ইলিশ। 2019 সাল থেকে দুর্গাপুজোর আগে প্রতি বছরই পূজার উপহারের মোড়কে বাণিজ্যিক চালান পাঠাতো বিগত আওয়ামী লীগ সরকার। তবে 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য উপদেষ্টা ভারতে ইলিশ না পাঠানোর সিদ্ধান্তের কথা জানালেও পরে বৃহত্তম স্বার্থে মত পাল্টায় সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। চট্টগ্রামে 2 কন্টেইনার রফতানি নিষিদ্ধ সুগন্ধি চাল জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তর। সৌদি আরবে রফতানির জন্য মুড়ি, বিস্কুট, সরিষার তেল, শুকনো মরিচের মতো খাদ্যপণ্যের 4টি কন্টেইনারে 2টি চালান আনা হয় নগরীর একটি বেসরকারি ডিপোতে। নীলফামারীর অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চালানগুলো রফতানি করছিল, কিন্তু কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের কাছে গোপন সংবাদে আসে রফতানির এই চালানে রয়েছে বিপুল পরিমাণ রফতানি নিষিদ্ধ সুগন্ধি চাল। বিকেলে অভিযান চালিয়ে 4টি কন্টেইনার জব্দ করে, যার 2টিতে ছিল রপ্তানি নিষিদ্ধ সুগন্ধি চাল। জব্দ করায় চালের পরিমাণ 42 মেট্রিক টন। আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করতে ছাত্র শিবিরকে বাধা হিসেবে দেখেছিল বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি SM ফরহাদ। বিকেলে টিএসসিতে সংবাদ সম্মেলনে ছাত্রলীগের পদে থাকা প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ফরহাদ।
আমার ডিপার্টমেন্টের লাইফে কোথাও কেউ একটা সিঙ্গেল ডকুমেন্ট দেখাতে পারবে না আমি ছাত্রলীগের কোনো প্রোগ্রামে ছিলাম। পদে থাকার জন্য যে ধরনের কন্ডিশনগুলো লাগে এ ধরনের কোনো অ্যাক্টিভিজম আমি ছিলাম না। এরপরও একটা নাম নিয়ে কোয়েশ্চেন করাটা এটা ছাত্রলীগের জন্য ভ্যালি। শুধু দুটি ছবি না, আরও অনেকগুলো ছবি আসবে, আমি বলে রাখি। আরও অনেকগুলো মন্ত্রীর সাথে অনেকগুলো ছবি আপনারা দেখতে পাবেন। ডিবেটিং ক্লাবের যত স্বতঃস্ফূর্ত আয়োজন, কোথাও আমি আয়োজক হিসেবে ছিলাম, কোথাও আমি ডেলিগেট হিসেবে ছিলাম, আমি পার্টিসিপেন্ট হিসেবে পুরস্কার নিয়েছি। ফেসিবাদ দীর্ঘদিন ধরে যখন একটা রিপিটেডলি এস্টাবলিশ করতে চাইবে, সেখানে আপনি কথা বললে আপনারা ট্যাগ দিয়ে মারা ফেলবে, আপনি এখানে একটা এস্টাবলিশ করা খুবই স্বাভাবিক, কারণ এখানে প্রত্যেকটা উপাদানে এটাকে হেল্প করছে। ফেসিবাদ কায়েমের সবচাইতে শক্তিশালী বাধা মনে করেছে ছাত্র শিবিরকে, এর জন্য প্রথম থেকে ছাত্র শিবিরের উপর অ্যাটাক করেছে। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। কানপুরে ম্যাচের আগের দিন টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা অলরাউন্ডার সাকিব আল হাসানের। মিরপুরে খেলতে চান শেষ টেস্ট, নিরাপত্তা নিশ্চিতের আহ্বান। এই ছিল জনপদের সময়, সঙ্গেই থাকুন সময়।